গুড মর্নিং স্টুডেন্টস, আমি শরদুল মাহমুদ, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। আজকে নতুন একটা চ্যাপ্টার ধরবো, এটা থার্ড সামেটিভে আছে, নো অ্যাবাউট সাম কমন গ্যাসেস। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমার মনে হলো এটা করে দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। তো 118 নম্বর পেজে চলে আসো। A laboratory is the room in a school premises where arrangements are made to perform different experiments hands-on for sciences. ঠিক আছে, ফর সায়েন্স। ওকে, তো সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ইত্যাদিতে আমাদের কি হয়, অনেকগুলো এক্সপেরিমেন্ট হ্যান্ড অন পারফর্ম করতে হয়। ঠিক আছে, নিজে হাতে পারফর্ম করতে হয়। তো তার জন্য যে ঘরটা আলাদা করে বরাদ্দ আছে সেটাকে আমরা বলি ল্যাবরেটরি করে। ঠিক আছে, ওখানে বিভিন্ন এক্সপেরিমেন্ট হ্যান্ড অন পারফর্ম করা হয়। তো বলছে যে ইন দ্য নিউ কারিকুলাম দ্য ক্লাসরুম itself is supposed to be converted into a laboratory so that teaching, learning and different theory related experiments can be performed simultaneously. আমরা কি করতেছি, চাচ্ছি যে আমাদের যে ক্লাসরুম সেখানে যদি একটা ছোট্ট ল্যাবের ব্যবস্থা থাকে, একটা ধরো টেবিল আছে, টেবিলের মধ্যে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো দরকার কোনো একটা এক্সপেরিমেন্ট করার জন্য সেগুলো ধরো রাখা আছে। যখন আমরা ব্ল্যাকবোর্ডে পড়াবো তখন কি করব, আমরা ওই ধরনের যে এক্সপেরিমেন্টে যে ইউজ করা হয় যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো, অর্থাৎ যন্ত্রপাতিগুলো যেগুলো এক্সপেরিমেন্টে ইউজ করা হয় সেগুলো দেখিয়ে দেখিয়ে যদি আমরা ক্লাসরুমে পড়াই, তাহলে ক্লাসরুমে যে পড়াটা সেটা আরও বেশি ইন্টারেস্টিং হতে পারে। তো সেটা সম্পর্কে একটা চিন্তাভাবনা চলছে। In the picture, different instruments and equipments in a chemistry laboratory can be seen. একটা ডান সাইডে একটা পিকচার দিয়েছে, ওখানে ল্যাবের একটা পিকচার যেখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের পিকচার দেওয়া আছে। Let us get familiarized with some of the important equipments among them. এবার এখানে যে সমস্ত ছবিতে যন্ত্রপাতিগুলো দেওয়া আছে তার মধ্যে যেগুলা খুব ইম্পর্টেন্ট, যেগুলা ডে টু ডে লাইফে ল্যাবে ইউজ করা হয়, মানে প্রত্যেক দিন ল্যাবে যেগুলাকে ইউজ করা হচ্ছে সেই সমস্ত প্রতিদিনকার যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো সম্পর্কে এখন একটা ব্রিফ ডিসকাশন করা হয়েছে। 1 নম্বর বলছে কমন থার্মোমিটার। আমরা সবাই জানি থার্মোমিটার দিয়ে আমরা কি মেজারমেন্ট করি, টেম্পারেচার মেজারমেন্ট করি, রাইট? টু মেজার দ্য টেম্পারেচার অফ অ্যান অবজেক্ট অর এ সাবস্টেন্স under observation or the temperature of the atmosphere, the equipment used is thermometer. থার্মোমিটার দিয়ে আমরা কিন্তু টেম্পারেচার মেজারমেন্ট করব। দ্য ক্যালিব্রেশন অন দ্য বডি অফ এ থার্মোমিটার ইজ কল্ড দি স্কেল। তাহলে ক্যালিব্রেশন বলতে কি বোঝাচ্ছে, পাতি কথায় যে যদি একটা থার্মোমিটার নেই তার গায়ে দেখবো অনেকগুলো দাগ কাটা থাকে না, তো ওটাকে ক্যালিব্রেশন করে বলতেছে। ঠিক আছে, ওই দাগ কাটা যে থাকে ওটার সাহায্যে আমরা মেজারমেন্ট করি যে কত এখন টেম্পারেচার শো করছে। ওকে, তো ওটাকে আমরা স্কেল করে বলি। ওকে, দিস স্কেল মে বি ইন সেলসিয়াস। এই যে স্কেলটা করা আছে, এই যে স্কেলটা থাকে থার্মোমিটারে, এই স্কেলটা কি হচ্ছে, মেবি সেলসিয়াস স্কেলে থাকে বা ফারেনহাইট স্কেলে থাকে, আমাদের বা কেলভিন স্কেলও কিন্তু থাকতে পারে। আমাদের বাড়িতে যে ডাক্তারি থার্মোমিটারটা থাকে সেগুলাতে মেইনলি ক্যালিব্রেশনটা ফারেনহাইট স্কেলে কিন্তু থাকে। আচ্ছা, তো ল্যাবে তো অনেক হাই টেম্পারেচার অবধি নিয়ে যাওয়া হয়, তো ওখানে কি কি স্কেল থাকে, মেইনলি 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস অবধি থাকে, বা 0 থেকে 200 অবধি থাকে, বা সামটাইমস 300 350, 0 থেকে 300 350 ডিগ্রি সেলসিয়াস অবধিও কিন্তু বড় বড় থার্মোমিটার কিন্তু ল্যাবে থাকে, মেইনলি টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য। ওকে, তারপর কি বলছে, ইলেকট্রিক্যাল সেল। তো সেল সম্পর্কে আমরা ক্লাস 7-এ পড়েছিলাম, সেল আর ব্যাটারির মধ্যে পার্থক্য আমরা জানি। এটা হলো হচ্ছে একটা সেল, এটা একটা সেল, আর মানে একের অধিক সেলের যখন আমরা কম্বিনেশন করতেছি, পরপর জুড়ে দিচ্ছি, তখন আমরা এই কম্বিনেশনটাকে আমরা ব্যাটারি করে বলি। এটা আমরা ক্লাস 7-এ পড়েছি। তো ইলেকট্রিক্যাল সেল তো আমাদের লাগবে ইলেকট্রিসিটির জন্য। ওকে, তো বলছে নাও এ ডেস ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রেও কিন্তু সেল দরকার ছিল, এবং ওখানে কি কারেন্ট ইউজ করা ছিল, ডিসি কারেন্ট। কিন্তু অল্টারনেটিং কারেন্ট কিন্তু ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে ইউজ করা হয় না, ডাইরেক্ট কারেন্ট কিন্তু, ডাইরেক্ট বা ডিসি কারেন্ট কিন্তু ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। ওকে, nowadays cells, generally dry cells which we call battery by mistake আমরা ব্যাটারি করে বলি, বাট ওগুলো এক একটাকে আমরা ড্রাই সেল করে বলি, আর ইউজড অ্যাজ দ্য সোর্স অফ ইলেকট্রিসিটি সোর্স। ঠিক আছে, 2 or more dry cells are combined to make a battery of required energy. You must have noticed that the top of the common dry cell যেখানে মেটাল ক্যাপ থাকে প্রেজেন্ট, সেখানে প্লাস সাইন থাকে ইজ গিভেন, অ্যান্ড অ্যাট দ্য আদার এন্ড হুইচ ইজ দ্যাট দেয়ার ইজ এ মাইনাস সাইন। আদার এন্ডে যেখানে ফ্ল্যাট থাকে সেখানে হচ্ছে মাইনাস থাকে, অর্থাৎ এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু ফ্ল্যাট, এইখানে দেখবা মাইনাস চিহ্ন দেওয়া আছে, এই দেখো এখানে কিন্তু মাইনাস চিহ্ন কিন্তু দেওয়া আছে। যদি দেখা যায়, না দেখা থাকলে এখানে তুমি দেখতে পারবা কোনো একটা সেল নিয়ে, আর এই সাইডটা যেখানে ক্যাপ আছে সেখানে কিন্তু প্লাস সাইন দেওয়া থাকে, অর্থাৎ ওই জায়গাটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল রিজিয়ন, আর যেখানে হচ্ছে
মাইনাস থাকে তখন লোয়ার পোটেনশিয়াল রিজিয়ন থাকে, অর্থাৎ সেখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট হয়। ওকে ফাইন, এতদূর হয়েছে। ডিউরিং কম্বিনেশন অফ সেলস ইট ইজ নেসেসারি টু কানেক্ট দ্য সেলস অ্যাকর্ডিং টু দেয়ার প্লাস অ্যান্ড মাইনাস সাইন অ্যান্ড ইচ মাইনাস এন্ড কানেক্টেড টু প্লাস এন্ড অফ অ্যানাদার ডাই সেল, আদারওয়াইজ নো কারেন্ট উইল ফ্লো অকার। তার মানে এখানে দেখো, এখানে টিপটা আছে, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে এই যে মাইনাস এটার সাথে কিন্তু এখানে টিপটা আছে প্লাস, এভাবে কিন্তু অ্যাটাচ করতে হবে। তাহলে এখানে 1.5 ভোল্ট আর এখানে 1.5 ভোল্ট, 1.5 প্লাস 1.5 কিন্তু তোমার কত ভোল্ট হবে? 3 ভোল্ট হবে। এভাবে পরপর কিন্তু এদেরকে অ্যাটাচ করতে হবে। সুইচ বলেছে an important part of an electrical circuit is a switch which can start and stop current as necessary. আমাদের বাড়িতেও সুইচ আছে, কারেন্ট স্টার্ট করার জন্য সুইচ অন করতে হয় আর অফ করার জন্য সুইচ অফ করতে হয়। তো স্টার্ট আর অফ করার জন্য কিন্তু আমরা সুইচ ব্যবহার করি। টু টাইপস অফ সুইচেস আর জেনারেলি ইউজড, প্লাগ টাইপ আর প্রেস টাইপ। প্রেস টাইপটা আমাদের বাড়িতে আছে, যেটা প্রেস করে অন অফ করা যায়, আর প্লাগ টাইপটা হলো হচ্ছে ল্যাবে পাওয়া যায়, ঠিক আছে, মানে যেটা তোমাদের ছবি দিয়েছে বাম পাশে, ওগুলো হচ্ছে প্লাগ টাইপ সুইচ। এখানে প্লাগ টাইপ সুইচ হচ্ছে উপরে দেখো 3টা ছবি আছে, ওটা প্লাগ টাইপ সুইচ। এরকম একটা গর্ত থাকে, ফুটো থাকে, আর এরকম একটা জিনিস থাকে, ওটাকে কি করে বলে, এই ফুটোটার মধ্যে এই কিটাকে এরকম করে প্রেস করে দেওয়া হয়, ঠিক আছে, করে এটা যদি না প্রেস করা থাকে তাহলে এখানে ওপেন সার্কিট থাকছে, এখান থেকে ইলেকট্রিসিটি যেতে পারবে না। তো এটা হচ্ছে অফ স্টেট আছে। এবার এরকম একটা কি থাকে দেখতে পাচ্ছ, কালো কালো মাথায়, উপরে 3টা ছবিতে দেখো কালো কালো মাথা দিয়া একটা জিনিস আছে, যেমন লম্বা ধরনের জিনিস থাকে, ওই ফুটোর মধ্যে আমাকে গত করে ঢুকিয়ে যদি দাও তাহলে এখানে কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে, তখন হচ্ছে সার্কিটটা হচ্ছে ক্লোজ সার্কিট হয়ে যাচ্ছে। আর যদি এরকম খুলে নাও তাহলে এখানে দেখতে পাচ্ছ ফাঁকা, তখন ওপেন সার্কিট। আমরা জানি ওপেন সার্কিটে কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো হয় না, যা ইলেকট্রিসিটি ফ্লো হয় ক্লোজ সার্কিটে, সুতরাং কিন্তু এটাকে ক্লোজ করতে হবে। ওকে, এরপর দেখো কি বলছে, আর একটা প্রেস টাইপ, যে 4 নাম্বার উপরে 3টা ছবি, তারপর 4 নাম্বারে যে ছবিটা আছে প্রেস টাইপ। এরকম করে জিনিসটা এরকম ওঠানামা করে, এখানে একটা কানেক্টেড আছে, এখানে একটা ধরো এরকম মেটাল টিপ আছে, যেটা দেখতে পাচ্ছ নিচে, যেটা পাটাতনটা আছে নিচে, সেখানে এরকম একটা মেটাল টিপ আছে। আর উপরে যেটা এরকম যে টাইপের জিনিসটা আছে, ওটাকে কি করা হয়, এই পাটাতনের সাথে এভাবে কানেক্ট করা হয়, প্রেস করে এভাবে কানেক্ট করে দেওয়া হয়। যেই কানেক্ট করে দেওয়া হলো তখন অন হয়ে গেল, যেই ছেড়ে দেওয়া হলো এরকম ফাঁকা হয়ে গেল, তখন তার কারেন্ট যেতে পারবে না, তখন অফ হয়ে গেল। তো এরকম করে প্রেস করে করে কিন্তু এরকম কানেক্টেড করেও কিন্তু প্রেস টাইপ কি কিন্তু ইউজ করা। মেইনলি এদের কাজ হলো হচ্ছে ইলেকট্রিসিটি অন করা বা অফ করা, ঠিক আছে। ওকে, ওয়্যারস, ডিফারেন্ট ইলেকট্রিক্যাল কানেকশনস আর মেড উইথ কপার ওয়্যারস ইনসাল্টেড কেন বলি, ইনসুলেটেড উইথ পলিমার্স লাইক পিভিসি। ওকে, পলিমার্স, পিভিসি আমরা জানি, পলিভিনাইল ক্লোরাইড, এগুলো হচ্ছে ইনসুলেটর হিসেবে কাজ করে। কারণ একটা ওয়্যার আছে, নেকেড ওয়্যার থাকলে কি হবে, তোমার যদি হাত ওয়্যারের উপর পড়ে তাহলে মেটালের সাথে তোমার ডাইরেক্ট কানেকশন হচ্ছে, ফলে ইলেকট্রিসিটি তোমার বডি দিয়ে পাস করার সম্ভাবনা থাকছে, তাই ইনসুলেট করা হয়। তার মানে যে কোনো ওয়্যারের উপর দেখবে একটা রাবার টাইপের, প্লাস্টিক টাইপের একটা কোটিং দেওয়া থাকবে, ওটা হচ্ছে একটা পিভিসি মেটেরিয়াল, যাতে কিনা যদি তারের সাথে আঙুলো টাচ হয়ে যায় তাহলে তুমি শক খাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, ওই জন্য ইনসুলেটেড কথাটা দেওয়া আছে। এবার দেখো বাল্ব বলেছে, দ্য ইজিয়েস্ট ওয়ে টু নো ওয়েদার ইলেকট্রিসিটি ইজ ফ্লোয়িং থ্রু এ সার্কিট অর নট is to connect a bulb to that circuit. For this purpose, small bulbs of different energies are used. LEDs also may be used in its place. They usually have long life and on handling they do not get fused easily. মানে বলতে যাচ্ছে যে আমাদের এখানে দুটো ছবি দিয়েছে, একটা বাল্ব মানে বড় ধরনের বাল্ব যেটা ফিলামেন্ট আছে, আর একটা হচ্ছে এলইডি যেটাতে কোনো ফিলামেন্ট নাই, ওখানে মেটেরিয়ালটাই কিন্তু লাইট এনার্জি এমিট করে, ঠিক আছে। এবার আমি কোনো একটা সার্কিট আছে, ক্লোজ সার্কিট, ওপেন সার্কিট, হোয়াট এভার, ওখানে যদি আমরা একটা সবসময় বাল্ব লাগায় রাখি তাহলে কি হয়, যদি কখনো সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট পাস হয় তাহলে ওই বাল্বটা জ্বলে উঠবে, তাহলে তুমি বুঝবা যে সার্কিটটা অন আছে, সাবধানে কাজ করতে হবে। ওকে, যদি বাল্বটা অফ থাকে তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে না, বুঝতে পারবা, তাহলে তুমি কাজ করতে হবে, অত সাবধানতা অবলম্বন করার কোনো প্রয়োজন নাই। আর অন্যদিকে বলতেছে যে এখানে তো ফিলামেন্ট যুক্ত বা ফিলামেন্ট কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কি করতে হয়, ছোট এলইডিও ইউজ করতে পারো। এলইডিতে ফিলামেন্টের কোনো গল্প নাই, তো আমরা এলইডি ইউজ করে কিন্তু আমরা দেখতে পারি সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কি না, জাস্ট সার্কিট চেক করার জন্য এটা আমরা ইউজ করব। কেমিক্যাল ব্যালেন্স মানে সোজা কথা, যে মুদিখানার দোকানে যে দাড়িপাল্লাটা দেখো,
দাঁড়িপাল্লা দিয়ে কী হয় অ্যাকচুয়ালি মাস মেজারমেন্ট করা। এই সাইডে একটা 5 কেজির বাটখারা, 1 কেজির বাটখারা, 2 কেজির তো হয় না, যা 1 কেজির বাটখারা তুমি চাপালা, 5 কেজির বাটখারা তুমি চাপালা, তারপর তুমি কি করলা যে মেজারমেন্ট করতেছো তুমি কার কত মাস আছে, ঠিক আছে। তো কেমিক্যাল ব্যালেন্স হলো হচ্ছে কেমিস্ট্রি ল্যাবে, যে কেমিস্ট্রি ল্যাব, ফিজিক্স ল্যাব, ওখানেও ব্যালেন্স আছে, কেমিক্যাল ব্যালেন্স। তো এটা হচ্ছে খুব অ্যাকুরেট মেজারমেন্ট করার জন্য, খুব সূক্ষ্ম মেজারমেন্ট করার জন্য কিন্তু কেমিক্যাল ব্যালেন্সটা কিন্তু ইউজ করা হয়। কি বলেছে, ইট ইজ অ্যান ইকুইপমেন্ট টু মেজার দ্য কারেক্ট মাস অফ এ স্যাম্পল অর টু টেক এ সাবস্টেন্স অফ কারেক্ট মাস। ইভেন স্মল ডিফারেন্স ইন মাস ক্যান বি মেজার্ড উইথ দিস ব্যালেন্স। মানে খুব সামান্য মাসের চেঞ্জ কিন্তু আমরা এটার সাহায্যে ব্যালেন্স মেজারমেন্ট করতে পারবো। ইট ডিফার্স ফ্রম এ কমন ব্যালেন্স in this respect. The sample is taken on the left pan. স্যাম্পল যেটার মাস তুমি মেজারমেন্ট করবে সেটাকে লেফট প্যানে রাখবা, যে নিচে যে পাত্রগুলো আছে ওটাকে প্যান করে বলছো ওর মধ্যে রাখবা। অ্যান্ড রিকোয়ার্ড ওয়েটস অন দ্য রাইট, মানে যেটা তুমি সোজা কথায় যেটা বাটখারা সেটাকে আমরা রাইট প্যানে কিন্তু রাখবো, ওটাকে আমরা ওয়েট করে বলছি। A pair of forceps is used to place the weights on the pan, because when the weights are held by hand, the dust and dirt of hand can increase the actual mass. এখানে বলছে ফোরসিপস মানে বলছে চিমটা, ফোরসিপস মানে চিমটা। আমি যে বাটখারাগুলো এখানে ইউজ করি এগুলো খুব সাইজে ছোট হয়, মানে খুব অ্যাকুরেট সূক্ষ্ম মেজারমেন্ট করার জন্য তো এই ব্যালেন্সটা ইউজ করা হয়, কেমিক্যাল ব্যালেন্সটাকে। তো তার জন্য যে ওয়েটগুলো দেই সেটা আমরা বেয়ার হ্যান্ড দিয়ে ইউজ করি না, তাহলে কি হয় তোমার হাতে যদি ধুলোবালি থাকে সেই ওয়েটটাও কিন্তু মেজারমেন্ট করে নেবে, কারণ এটা এতই সূক্ষ্ম মেজারমেন্ট করে, ঠিক আছে। ঘাম টাম লেগে যেতে পারে বা ধুলোবালি লেগে যেতে পারে, তার জন্য একটা চিমটা দিয়ে ছোট ছোট বাটখারাগুলোকে তুলে এরকম করে রাখে প্যানের মধ্যে। ওকে, এরপর কি বলছে, ক্ল্যাম্প অ্যান্ড স্ট্যান্ড। আয়রন স্ট্যান্ড উইথ এ heavy bottom and clamp of various sizes are used to hold something during an experiment. ডান সাইডে ছবি দিয়েছে দেখতে পাচ্ছ, একটা এরকম লম্বা ডান্ডা, ধরো এটা লম্বা ডান্ডা আর এটা হচ্ছে সেই পাটাতন, ভারী পাটাতন, ঠিক আছে। আর লম্বা ডান্ডা বরাবর একটা ক্ল্যাম্প থাকে, ক্ল্যাম্প মানে ওটা কিন্তু স্ক্রু নাট সিস্টেম আছে, ওটাকে ইচ্ছা মতো এই ডান্ডা বরাবর ওঠানো নামানো করা যায়, যে হাইটে তুমি বস্তুটাকে রাখতে চাও সেটা বরাবর, সেই হাইট বরাবর তুমি ওঠানামা করতে পারবে। আর এখানে এরকম সিস্টেম থাকে, এরকম চিমটা মতো টাইপের, এখানে একটা স্ক্রু নাট সিস্টেম থাকে, ওটা টাইট করে এটাকে বাড়ানো বা কমানো, অনেকটা রেঞ্জের মতো, রেঞ্জ যেমন থাকে না সেরকম টাইপের স্ক্রু থাকে, বাড়ার বা কমানো, টাইট করে আটকে দিলা যে কোনো হাইটে, এই হাইটে টাইট করে আটকাতে চাও তো টাইট করে আটকে দিলা, এখানে হাইটে টাইট করে আটকাতে চাও টাইট করে আটকে দিলা। তো এটা স্ট্যাম্প, এটা হচ্ছে ক্ল্যাম্প। ওকে, Bunsen burner and spirit lamp. Bunsen burners are normally used with LPG supplies. ঠিক আছে, sometimes a petroleum gas plant is taken help of for source of gas. It is a common practice to use spirit lamp during simple experiments that require heating. ঠিক আছে, দেখো দুটো জিনিস দেওয়া আছে, বা সাইডে যেটা দিয়েছে সেটা হচ্ছে বুনসেন বার্নার, ওটা এলপিজি সিলিন্ডার, বাড়িতে যে এলপিজি সিলিন্ডার আছে ঠিক ওই এলপিজি সিলিন্ডারই কিন্তু ল্যাবেও আছে। ওখানে একটা দেখবা দাদা দিদিরা কিন্তু একটা লম্বা পাটাতন আছে, তার উপর থাকবে বুনসেন বার্নারটা, ঠিক আছে। আর তার নিচে ঢুকানো থাকে এলপিজি সিলিন্ডারটা, ওর সাথে নল দিয়ে কানেক্টেড আছে। তুমি বুনসেন বার্নারটা অন করবে, এরকম নীল শিখায় নীল ফ্লেম দেবে, মাঝে মাঝে তুমি ওটাকে কমিয়ে বাড়িয়ে হলুদ ফ্লেমও করতে পারো। তো সাধারণত বেশিরভাগ এক্সপেরিমেন্ট নীল ফ্লেমেই করে, তাই জন্য নীল ছবিটা দিয়েছে। আর এখানে একটা স্পিরিট ল্যাম্পের ছবি দিয়েছে। স্পিরিট ল্যাম্প বলতে পাতি কথায় ছোটোবেলায় তোমরা দেখেছো কুপি, কেরোসিনের কুপি যেমন হয়, এখানে কেরোসিনের বদলে স্পিরিট ইউজ করা। সামান্য বেশি হিট দিতে গেলে, খুব সামান্য হিট দিতে গেলে স্পিরিট ল্যাম্প সাধারণত ইউজ করা হয়। হাই হিট বা হাই টেম্পারেচারে নিয়ে যেতে গেলে তো হাই হিট তোমাকে প্রোভাইড করতে হবে, তখন তোমাকে বুনসেন বার্নার ইউজ করতে হবে। টেস্ট টিউবস, রাউন্ড বটম ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্ক, বিকার, উলফ বটল, গ্যাস জার অ্যান্ড ওয়াচ গ্লাস। ঠিক আছে, তো এখানে বলছে গ্লাস কন্টেইনার্স অফ ডিফারেন্ট সাইজেস অ্যান্ড শেপস আর ইউজড ইন এ ল্যাবরেটরি। অ্যামং দেম দ্য মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড আর দ্য টেস্ট টিউবস। টেস্ট টিউব কিন্তু আমাদের মোস্ট ফ্রিকোয়েন্টলি কিন্তু ইউজ করা হয়। তোমরা সবাই টেস্ট টিউব দেখেছো কম বেশি এক্সপেরিমেন্টে, এই যে
প্রথমেই যে ছবি দিয়েছে দেখো 6খানা ছবি আছে, তার মধ্যে প্রথমে যে লম্বা লম্বা কাচের নলগুলো আছে যেখানে ঢেলে কিন্তু এক্সপেরিমেন্টটা করা হয় ওটাকে বলা হয় টেস্ট টিউব। দিস আর থিন লং গ্লাস টিউবস অ্যান্ড উইথ ওয়ান ওপেন এন্ড, একদিকটা ওপেন থাকে। ইফ ইটস ওয়াল ইজ থিক অ্যান্ড হার্ড ইট ইজ কল্ড হার্ড গ্লাস টিউব। ঠিক আছে, যদি থিক হয় তাহলে বলা হয় হার্ড গ্লাস টিউব, হার্ড গ্লাস টেস্ট টিউব। Again, in a chemical reaction, when heating of a liquid or a solution is necessary, a round bottom narrow neck glass container is used. ঠিক আছে, দিস আর কল্ড রাউন্ড বটম ফ্লাস্ক। সেকেন্ড পিকচারে দেখো উপরে এরকম সরু নল আছে আর নিচটা এরকম গোল হয়ে গেছে, বাংলা এটাকে বলে গোলতল ফ্লাস্ক, আর ইংরেজিতে বলে রাউন্ড বটম ফ্লাস্ক করে। ঠিক আছে, এরপর কি বলছে, অন দ্য আদার হ্যান্ড দ্য কোন শেপড স্মল নেক কন্টেইনার ইজ কনিক্যাল ফ্লাস্ক। পরের পিকচারে দেখো কনিক্যাল ফ্লাস্ক, কোন টাইপের, এরকম মানে বরের টোপর যেমন হয় কোন শেপটা, সেরকম এটারও দেখতে পাচ্ছ, উপরে এরকম সরু নল, তারপরে এরকম কোন শেপের মতো। ঠিক আছে, তো এটাকে বলতেছে হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক করে। দ্য সিলিন্ড্রিক্যাল কন্টেইনার উইথ এ স্পাউট সাইড অ্যাট ইস মাউথ ইজ কল্ড এ বিকার। দেখো 4 নম্বর যে পিকচারটা দিয়েছে, এই বিকার সাধারণত কোনো কিছুকে ঢালতে কিন্তু ব্যবহার করা হয়, তো এটা হচ্ছে বিকার, সব কাচের তৈরি, মেটাল দিয়ে তৈরি হলে কিন্তু রিয়াকশন হয়ে যাবে মেটালের সাথে, ওই জন্য কাঁচ দিয়ে তৈরি। Again, the double mouth container used for preparation of gases is wool bottle. 5 নম্বর পিকচার উপর থেকে 1 2 3 4 5 নম্বরে দেখো দুটো মুখ আছে, এটাকে বলা হয় উল বটল। উল বটল দিয়ে সাধারণত গ্যাসকে প্রডিউস করা হয়। উল বটলে নেয় একটা নল, একটা মুখ দিয়ে তুমি কিছু ঢালো আর একটা মুখ দিয়ে গ্যাস বেরোয়, একটা মুখ দিয়ে ঢালবা একটা মুখ দিয়ে গ্যাস বেরোবে, ওই জন্য ওখানে দুটো মুখ থাকে, এটাকে বলে উল বটল। নামগুলো মাথায় রাখবা, শর্ট কোশ্চেন দিতে পারে, ইউজেস দিতে পারে, শর্ট কোশ্চেন কিন্তু দিতে পারে। আবার বলতেছি, নামগুলো মাথায় দিতে রাখবা, ইউজেস দিতে পারে, শর্ট কোশ্চেন দিতে পারে। থ্রু ওয়ান অফ ইটস মাউথ দ্য রিয়াক্টেন্টস আর অ্যাডেড, মানে একটা দিক দিয়ে রিয়াক্টেন্টগুলোকে অ্যাড করতে থাকবো, অ্যান্ড থ্রু দ্য আদার দ্য লিবারেটেড গ্যাস কামস আউট, আরেকটা মুখ দিয়ে কিন্তু গ্যাসটা কিন্তু লিবারেট হবে, মানে বেরিয়ে আসবে। দ্য গ্যাস প্রিপেয়ার্ড ইন ল্যাবরেটরি ইজ কালেক্টেড ইন এ বিট লার্জার cylindrical gas container with a lid. Okay, it is called the gas jar. একদম 6 নম্বরে যে পিকচারটা দিয়েছে সেটাকে একটা লম্বা জারের মতো, ওটাকে বলে গ্যাস জার। গ্যাসটাকে কিন্তু ওখানে কিন্তু স্টোর করে রাখা হয়, তো ওটার নাম হলো হচ্ছে গ্যাস জার। To take a substance or solution in a small quantity, a circular short height hard apparatus glass container is used, is called the watch glass. ছোট্ট ওয়াচ গ্লাস হয়, এরকম ছোট্ট রাউন্ড থাকে, মাথাটা এরকম হালকা এরকম কার্ভ থাকে, তো ছোট্ট পাত্রের মতো ধরে রাখো কাচের। আমার কাছে ছিল ওয়াচ গ্লাস, আমি যখন কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট করতাম আমার কাছে ওয়াচ গ্লাস ছিল, তো ওই ওয়াচ গ্লাসের মধ্যে আমাদের কি করতে হতো, সাধারণত অ্যাসিড দিত, সামান্য পরিমাণ অ্যাসিড দিতে কিন্তু ওয়াচ গ্লাস কিন্তু ইউজ করা হয়। এবার কি বলছে, ফানেল। ফানেল আমরা সবাই দেখেছি কম বেশি, যেটা আমরা তেল ঠেল ঢালার জন্য ফানেল ইউজ করি, সেই ফানেলই এখানে আমরা কাচের ইউজ করব। এখানে বিভিন্ন ধরনের তরল পদার্থ ঢালার জন্য কিন্তু আমরা ফানেল ইউজ করব। দেখো, ইট ইজ অ্যান ইকুইপমেন্ট জেনারেলি মেড অফ গ্লাস উইথ এ কনিক্যাল মাউথ। দেখতে পাচ্ছ মাউথটা কনিক্যাল আর নিচে এরকম শুরু হয়ে আসছে, বাম পাশের প্রথম পিকচারে দেওয়া আছে। narrow tube at the bottom. The lower tube may be longer as necessary. A funnel with a much longer neck is called the long tube funnel or thistle funnel. Thistle funnel বলতেছে বা long tube funnel করে বলতেছে। ঠিক আছে, the upper portion of long tube funnel may have the shape of a pitcher. ঠিক আছে, may have the shape of a pitcher. Test tube racks of wood or plastic are used to place test tube containing sample. ঠিক আছে, তাহলে এখানে র্যাকের কথা বলেছে, দেখো কাঠের একটা র্যাক, ওখানে অনেকগুলো ফুটো আছে, ওর মধ্যে কিন্তু টেস্ট টিউবটাকে রাখা। সাধারণত ল্যাবে তো টেস্ট টিউবটা তো সোজা হয়তো থাকতে পারবে না, তো ওই র্যাকের মধ্যে টেস্ট টিউবটাকে রাখা হয়। টেস্ট টিউব হোল্ডার, দেখতে পাচ্ছ 3 নম্বর পিকচারে কাঠের একটা হাতল থাকে, আমার কাছে ছিল টেস্ট টিউব হোল্ডার। যখন আমি 11-12-এ পড়তাম তখন আমাদেরকে বলতো টেস্ট টিউব হোল্ডার কিনতে, টেস্ট টিউব হোল্ডার কিনতে, টেস্ট টিউব কিনতে, ওয়াচ গ্লাস কিনতে, প্ল্যাটিনাম একটা ওয়্যার ছিল, প্ল্যাটিনাম ওয়্যার দিয়ে এক্সপেরিমেন্ট হতো, প্ল্যাটিনাম ওয়্যার, অ্যাপ্রন কিনতে বলতো, চোখে গ্লাস কিনতে বলতো, এগুলো কিন্তু আমাদের সবাইকেই কিনতে হতো এক্সপেরিমেন্ট করার জন্য। ঠিক আছে, তো টেস্ট টিউব হোল্ডারে কাঠের
জায়গাটা থাকে যে জায়গাটা ধরতে হয়, কারণ টেস্ট টিউবটাকে তো গরম করতে হয়, তো প্রচণ্ড হিট আপ হয়ে যায়। তো যাতে আমরা জানি সবাই উড হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ হিট, তো ওই জন্য উডের থাকে। আর সামনে দেখতে পাচ্ছ ওটাকে জাস্ট এভাবে কানেক্ট করে দেয় টেস্ট টিউবটাকে হোল্ডার দিয়ে, আর তারপর ওটাকে হিট আপ করা হয়। তো টেস্ট টিউব হোল্ডার, মেজারিং সিলিন্ডার, to measure volume of a liquid, measuring cylinders of different volumes use 50 ml, 100 ml, 200 ml, 500 ml, etc. এগুলো হচ্ছে মেজারিং সিলিন্ডার। এই ধরনের সিলিন্ডারে সাধারণত লিকুইডের ভলিউম মানে আয়তন মেজারমেন্ট করা হয়, ঠিক আছে, কিসে, মিলিলিটার এককে কিন্তু মেজারমেন্ট করা হয়। ওকে, ট্রাইপড স্ট্যান্ড অ্যান্ড ওয়্যার গেজ, ঠিক আছে, ফর হিটিং এ কন্টেইনার এ ট্রাইপড স্ট্যান্ড মেড অফ কাস্ট আয়রন ইজ ইউজড। দ্য কন্টেইনার মে বি স্মলার ইন সাইজ দেন দ্য রিং অফ ট্রাইপড স্ট্যান্ড, দেন এ ওয়্যার গেজ ইজ প্লেসড। তাহলে এখানে ট্রাইপড স্ট্যান্ডের উপরে দেখো একটা গোল করে আছে, ওই গোল ছিদ্রটা যদি খুব ছোট হয় তাহলে কি হচ্ছে, মানে ওই গোল ছিদ্রটা তো আছে, সরি, পাত্রটা যদি ছোট হয় তাহলে গোল ছিদ্রের মধ্যে দিয়ে পড়ে যেতে পারে। তাই জন্য উপরে কি হচ্ছে, একটা তার জালি, সোজা কথা তারের একটা জাল, এরকম ছোট চারকোনা দেখতে পাচ্ছ, তার জালি উপরে বসিয়ে দেওয়া হয়, তার উপর তুমি পাত্রটা রাখলা, তাহলে কোনো অসুবিধা নেই। আর একটা সুবিধা হচ্ছে যে তার জালিতে তোমার হিটটা পড়তেছে, তাহলে তার জালি বরাবর চারিদিকে হিটটা ছড়িয়ে যাচ্ছে, ফলে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট হিট আপ হচ্ছে না, ফলে কাচের পাত্রটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকতেছে না। নাহলে কি হতো, কাচের তো কোনো একটা ফ্লাস্ক তুমি বসাচ্ছ, জাস্ট এই পয়েন্টে বুনসেন বার্নার দিয়ে হিট আপ হচ্ছে, তাহলে এই জায়গাটা বেশি হিট আপ হচ্ছে, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতেছে। কিন্তু তুমি যদি কোনো একটা তার জালের উপর রাখো, তাহলে তার জালিতে আগে হিট আপ হচ্ছে, ঠিক আছে, তাহলে তার জালি বরাবর হিটটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, ফলে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট কিন্তু তোমার ফ্লাক্সের কিন্তু উত্তপ্ত হচ্ছে না, চারিদিকটা সমানভাবে উত্তপ্ত হচ্ছে, তো এই জন্য ইউজ করা হয়। গ্লাস টিউব অ্যান্ড গ্লাস রডস in gas preparation or in other experiment, straight or bent gas tubes of different sizes are used. A bent glass tube can be prepared by bending a straight glass tube in Bunsen burner to prepare a mixture of solution. Thin or thick glass rods of different sizes are used for stirring in neutralization and titration. Neutralization মানে ওই যে আমরা পড়েছিলাম যে প্রশমন, নিউট্রালাইজেশন কখন হয়, যখন পিএইচ এর ভ্যালুটা 7 হয়। নিউট্রালাইজেশন কখন হয়, যখন পিএইচ এর ভ্যালুটা 7 হয়, না তখন অ্যাসিডিক প্রপার্টি থাকে, না কিন্তু বেসিক প্রপার্টি থাকে, ঠিক আছে। আর সাধারণত গ্যাসের, ধরো উল বটল আছে, উল বটলের এখানে একটা নল আছে, তো এখানে একটা গ্যাস জার আছে, তো উল বটল থেকে গ্লাস টিউব এরম করে বের করে একটু এরম করে নিয়ে এরম করে, তাহলে একটা দেখো উল্টানো ইউ আকৃতির হলো, তাহলে একটা লম্বা কাচের যে নলটাকে সেটাকে কিন্তু গরম করে, এই সাইডটা গরম করলে এই সাইডটা গরম করলে না ওই জায়গাটা একটু নরম হয়ে যায়, তখন ওই জায়গাটা কী করে এক্সপেরিমেন্টার ওই জায়গাটা এরকম করে বাঁকিয়ে দেয়, ফলে একটা ইউ এর মতো শেপ হলো। তাহলে উড বটলের এখানে মুখটা আছে, এখানে একটা ঢুকালো, নলটা বেরোলো, সোজা এভাবে গিয়ে এইভাবে কিন্তু গ্যাস জারে ঢুকে গেল। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু পাতলা পাতলা গ্লাস টিউবকে কিন্তু এরকম করে বুনসেন বার্নারে হিট আপ করে বেঁকিয়ে দিতে পারি, এই পারপাসে ইউজ হয়। বা স্টেয়ার করার জন্য, ধরো আমি কোনো কিছু এরকম করে চামচ দিয়ে, আমরা কি করি, জলের মধ্যে চিনি দিয়ে চামচ দিয়ে মিশাই, কিন্তু চামচ তো মেটাল, তো সবসময় অ্যাসিডের মধ্যে তো মেটাল তো ডুবানো যাবে না, তার জন্য কি হচ্ছে, মোটা গ্লাস রডকে দিয়ে কিন্তু আমরা এরকম করে স্টেয়ার করি, সাধারণত তাই করা হয় কেমিস্ট্রি ল্যাবে, কখনো কিন্তু চামচ দিয়ে স্টেয়ার করা হয় না, ঠিক আছে। পিপেট অ্যান্ড বুরেট বলছে টু টেক এ ডেফিনিট ভলিউম, pipette and burette to take a definite volume of liquid and to know the volume of liquid necessary for titration. Pipette and burette are used respectively. তাহলে টাইট্রেশন প্রসেস মানে কি, ধরো কোনো একটা পাত্রে বেস নিলা, তার মধ্যে অ্যাসিড যোগ করতেছো, তাহলে বেসের মধ্যে অ্যাসিড যোগ করতে করতে এমন একটা সময় আসবে যখন কিন্তু ওই যে মিক্সচারটা সেটার মধ্যে না বেসিক না অ্যাসিডিক কোনো প্রপার্টি থাকবে না, তখন পিএইচ লেভেলটা 7 হয়ে যাবে, ঠিক আছে। তো ওই প্রসেসটাতে ওইটাই হচ্ছে একটা ল্যাবে এক্সপেরিমেন্ট করা, ক্লাস 12-এ সবারই থাকবে টাইট্রেশন করা, যে কখন কত পরিমাণ বেসে কত পরিমাণ অ্যাসিড মেশালে সেটা হচ্ছে নিউট্রাল হয়ে যাচ্ছে, অর্থাৎ তার পিএইচ লেভেলটা 7 হয়ে যাচ্ছে, সেটার জন্য কিন্তু আমাদের টাইট্রেশনটা করা হয়। তো জেনারেলি যে টাইট্রেশনের জন্য দুটো ইনস্ট্রুমেন্ট, সেটা বুরেট আর পিপেট, এটা মেইনলি মেজারমেন্ট করা হয় ভলিউম অফ এ লিকুইড, সেটা ভলিউম অফ বেস হতে পারে বা ভলিউম অফ কিন্তু অ্যাসিড হতে পারে, তো লিকুইড বেস বা অ্যাসিড হিসেবে এখানে বলেছে। জেনারেলি বুরেট আর গ্র্যাজুয়েটেড ফ্রম 0 ml to 50 ml and a stopcock type portion is fitted at the bottom of it to allow the flowing out of the liquid আর কি. A normal pipette has an
expanded portion like a bulb at the middle and a ring like thin line is marked at the upper portion to measure the definite volume. Pipettes may be different capacity like 2 ml, 10 ml, 15 ml. তো বুলেট কোনটা দেখো, দুটো পিকচার দিয়েছে। ডান সাইডে যে পিকচারটা আছে লম্বা নয় 50 ml, দেখো উপরে স্টার্ট হয়েছে 0 করে করে 50 অব্দি গেছে, ওটা হলো হচ্ছে বুলেট। ওকে, সো বুলেটের মধ্যে নিচে একটা দেখবা স্টপ ককের মতো আছে, ওটা দিয়ে কিন্তু মেজারমেন্ট, ওটা দিয়ে কিন্তু তুমি উপরে যে লিকুইডটার যে ফল্ট সেটা কত স্পিডে করবা। যদি একটু বেশি খুলে দাও তাহলে খুব জোরে লিকুইডটা পড়বে, যদি একটু আস্তে খুলে দাও তাহলে টপ 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 করে নিচে লিকুইডটা পড়বে। আর 25 ml যেটা দেখাচ্ছে সেটার নাম হলো হচ্ছে পিপেট। পিপেটের মধ্যেও কিন্তু লিকুইড না হয়, সেটা বিভিন্ন ভলিউমের লিকুইড হতে পারে, 25 ml, 10 ml, 2 ml, এক্সেট্রা এক্সেট্রা। এবার বলছে ফিল্টার পেপার, ইফ এনি ইনসলিউবল সলিড ইজ মিক্সড উইথ এ লিকুইড, এ স্ট্রেট থিক সার্কুলার porous paper is used to separate them. This is called the filter paper. যদি তোমাকে বলে ফিল্টার পেপার কি, তো এটা হচ্ছে ফিল্টার পেপার। পোরাস বলতে ওখানে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, মানে মেইনলি কি, তোমরা দুধ যখন বাড়িতে দুধ আসে তখন দেখবে একটা ছাঁকনি থাকে, বা চা বানানোর সময় একটা ছাঁকনি থাকে। কি করে, লিকুইড চায়ের সময় কি থাকে, যে লিকুইড চা তার সাথে চা পাতিগুলোও থাকে, ঠিক আছে। আমরা কি করি, একটা চা ছাঁকনির মধ্যে দিয়ে যখন ঢালি তখন চা পাতিগুলো আলাদা হয়ে যায়, লিকুইডটা নিচে পড়ে যায়। ফিল্টার পেপারের কাজও তাই, এটা খুবই সূক্ষ্ম, মানে সামান্য যদি ছোট ছোট দানাও থাকে সেটাকেও কিন্তু ফিল্টার পেপার আলাদা করে দিতে পারবে, আর লিকুইডগুলো নিচে টপ টপ করে পড়বে। ধরো কোনো একটা এক্সপেরিমেন্টে কোনো প্রেসিপিটেট পড়লো, তো প্রেসিপিটেটটাকে আলাদা করতে চাও, তাহলে তুমি একটা ফিল্টার পেপার নিলা, নিচে একটা বিকার নিলা, উপর থেকে ঢাললা, ফিল্টার পেপার কি করবে, ফিল্টার পেপার প্রেসিপিটেটটাকে আলাদা করে দেবে আর লিকুইডটাকে আলাদা করে দেবে, এই হচ্ছে কাজ। এই সমস্ত জিনিসগুলো আমাদের এক্সপেরিমেন্টে ল্যাবে ইউজ হয়, তো হচ্ছে ব্যাপার। আর দুটো পাতা পড়ে 121 থেকে 122, তাহলে আমাদের আজকের মতো হয়ে যাবে। এবার আমরা শুরু করতেছি। দেখো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে নো অ্যাবাউট সাম কমন গ্যাসেস, তার মধ্যে আমরা পড়বো হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন। সো প্রথমে আমরা পড়তেছি অক্সিজেন। কি বলছে, গল্পের মতো করে একটু পড়িয়ে নেই, এখানে বোঝার কিছু নেই। Based upon many direct and indirect evidence, where did oxygen gas come from? কোথা থেকে অক্সিজেন গ্যাস এসেছে? Based upon many direct and indirect evidence, scientists think that the earth was created about 4,500 million years ago. Life first emerged on earth about 3,500 million years ago. But compared to today's atmosphere, the amount of oxygen was very low. Other gases like hydrogen, ammonia, nitrogen, carbon dioxide, hydrogen sulfide, methane were more abundant in the atmosphere than oxygen. আগে কিন্তু অক্সিজেনের পরিমাণ কম ছিল আর এই ধরনের গ্যাসের পরিমাণও কিন্তু বেশি ছিল। টুডে দেয়ার আর মেনি অ্যারোবিক ব্যাকটেরিয়া দ্যাট ক্যান ইউটিলাইজ অক্সিজেন, মানে মানে এরা অক্সিজেনের সাহায্যে এই ধরনের ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে। হাউএভার ব্যাকটেরিয়া ইন দ্য প্রিমিটিভ আর্থ, বিভিন্ন অনেক দিন আগেকার যখন আর্থের কথা বলতেছে, could not do that. They were anaerobic and produce energy in a different way. In this way millions of years passed. ঠিক আছে, তারা কিন্তু অ্যানারোবিক ছিল, অর্থাৎ তাদের জন্য বেঁচে থাকার জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন ছিল না। About 2,500 million years ago, a type of bacteria called cyanobacteria emerged in the sea with the help of sunlight and special proteins. They began to split water to form oxygen. মানে এই সায়ানোব্যাকটেরিয়া আন্ডারলাইন করে রাখো, এই সায়ানোব্যাকটেরিয়া কি করছে, ওয়াটারকে স্প্লিট করতেছে, হাইড্রোজেন আর অক্সিজেনে, ঠিক আছে। তো অক্সিজেন ওখান থেকে আসতেছে। দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার বিগান টু রাইজ স্লোলি। ইভেন টুডে সায়ানোব্যাকটেরিয়া ক্যান বি ফাউন্ড ইন ওয়েটল্যান্ডস, পন্ডস অ্যান্ড প্যাডি ফিল্ড, গ্রিন অ্যালগি and মানে সবুজ শৈবালের কথা বলছে, and other plants came later. They too started to produce oxygen through photosynthesis মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, কিন্তু তারা অক্সিজেন প্রডিউস করছে। Slowly the amount of oxygen began to rise and finally reach the present level. ঠিক আছে, এইভাবে কিন্তু অক্সিজেনের লেভেলটা কিন্তু বাড়ছে। Advantages of having oxygen in air: generation of energy from it produces more than 15 times energy than the process without oxygen. ঠিক আছে,
If more energy is available, various type of work can be done. Once the level of oxygen rose, many different organisms, plants and animals that can utilize oxygen came into being. তাহলে কি বলতেছে কি সুবিধা বাতাসে থাকা অক্সিজেন থাকা সুবিধা কি সেগুলো এখানে বলে দিয়েছে। তো এখান থেকে একটুখানি দেখে নিও বাতাসে অক্সিজেন থাকার কি সুবিধা। ডু অল অর্গানিজমস রিকোয়ার অক্সিজেন, সবার কি অক্সিজেনের প্রয়োজন। অক্সিজেন ক্যান নট পেনিট্রেট ইনটু দ্য ডেপথ অফ মার্শেস অর স্লাজ অফ আরবান সোয়ার্স, মানে বলছে যে শহরের নোংরা জল নিকাশি নালার পাকের নিচে অক্সিজেন ঢুকতে পারে না। ঠিক আছে, পাকের নিচে অক্সিজেন ঢুকতে পারে না। সাম ব্যাকটেরিয়া লিভ হেয়ার, এখানে কিন্তু কিছু ব্যাকটেরিয়া কিন্তু থাকে। দিস আর কল্ড অব্লিগেট অ্যানারোবিক বিকজ দে ডাই ইন অক্সিজেন। ঠিক আছে, the reaction that produce energy in their cells are not identical to the organisms capable of utilizing oxygen. Apart from anaerobic bacteria and anaerobic fungi, present earth is dominated by aerobic organisms that include plants, humans and other animals. মানে যারা অক্সিজেনের উপর নির্ভরশীল তাদেরকে অ্যারোবিক বলে বলতেছে, আর অ্যানারোবিক বলছে যারা হচ্ছে অক্সিজেনের উপর ডিপেন্ডেন্ট নয়। Does oxygen always give an advantage? Is there a disadvantage too? Oxygen dependent procedures do generate more energy, but there are some disadvantages too. বলছে যে during such process chemicals capable of causing great harm to the cell, even in minute quantities, are formed. This includes hydrogen peroxide, superoxide ion, etc., from which more harmful chemicals can be formed and can cause great damages to cellular DNA. এগুলো কিন্তু আমাদের ডিএনএ এর কিন্তু গ্রেট ড্যামেজ করে দেয়। ঠিক আছে, ড্যামেজ করে দেয়। এবার বলছে হাউ ক্যান দ্য সেল সার্ভাইভ। Certain enzymes present in different living cells of our body can destroy superoxide or hydrogen peroxide. তাহলে হাইড্রোজেন পেরোক্সাইড যেটা আমাদের ক্ষতি করে দিচ্ছে সেটাকে ডিস্ট্রয় করার জন্য কি লাগছে, ক্যাটালেজ এনজাইম কিন্তু লাগছে, এটা ব্রেকডাউন করে দিচ্ছে জল আর অক্সিজেনের মধ্যে। তাই এইভাবে কিন্তু আমাদের সেল কিন্তু সার্ভাইভ করতে পারে। ওকে, এগুলো একটু পড়লেই হয়ে যাবে, গল্পের মতো আর কিছু না। বেডিং এনার্জি জেনারেশন ফ্রম ফুড অ্যান্ড বার্নিং ফুয়েলস, ওয়্যার এলস ডু উই নিড অক্সিজেন। কোথায় কোথায় আমরা কিন্তু অক্সিজেন ইউজ করি, বেসিক্যালি অক্সিজেনের যে ব্যাপক ইউজ হয় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। আর আমাদের কিন্তু শরীরের জন্য কিন্তু হাসপাতালে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন কিন্তু দরকার হয়। তো এই জন্য বলছে অক্সিজেন ইজ অ্যান এসেনশিয়াল এলিমেন্ট ইন দ্য কেমিক্যাল ইন্ডাস্ট্রি। ডিফারেন্ট টাইপস অফ স্টিল আর ইউজড ফর কনস্ট্রাক্টিং বিল্ডিং, ব্রিজেস, ভেহিকলস, রেল লাইন্স, মেশিনস, arms, etc. Iron containing much impurity rust very quickly. আচ্ছা, অক্সিজেন ইজ ইনডিসপেন্সিবল ইন ম্যানুফ্যাকচারিং নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, আজকের মতো এতটাই থাকলো। 122 নম্বর পেজের উপর অব্দি এত বেশি কাজ হচ্ছে পাশের বাড়িতে যে কিছুই শোনা যাচ্ছে না, ফ্যাট 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 আওয়াজ হয়ে যাচ্ছে, এর মধ্যে ভিডিও বানানো সম্ভব না। তো 121 নম্বর পেজ অবধি থাকলো। ওকে, রাখছি।